কোরিয়ান যেভাবে হোক ও আমাকে ভোগ করবে, মানে ওর ভিতরে পরিকল্পনা একটা। এখন আমি কি করবো, আমি চাকরি বাঁচাইতে পারতেছি না, এদিকে আমি এই কাজও করতে পারতেছি না। তখন আমার মাথা গরম হয়ে গেছে। পরে আমি কার্টুনের চিপের ভিতরে দুইজনের শার্টের কলার ধাম করে ধরছি, ধরে দুইজনের ঘুষির উপর ঘুষি মারছি। ঘুষি মারার পর ওরা যখন তিনজন আমাকে ধরতে আসছে, এই পিছন দিয়ে পা দিয়ে আমি লাথি মারছি। আমার নাম মায়া। মায়া, মায়া বয়স কত এই মুহূর্তে? আমার বয়স এখন 36 বছর। 36 চলছে। তো আপনার 36 বছরের গল্পটাই আমি তুলে নিয়ে আসতে চাই আজকে। শুরু করুন আপনি। শৈশবটা হচ্ছে যে আমি আমার যখন জ্ঞান হওয়া অবধি পর্যন্ত যখন আমি বুঝি, তখন আমি আমার নানা বাড়িতে ছিলাম। তো নানা বাড়িতে থাকতাম একটা কারণবশত, ওটা হচ্ছে আনন্দদায়ক, মানে আনন্দের জন্য আর কি। ওখানে বন্ধু বান্ধব বেশি ছিল, আচ্ছা। খেলাধুলা বেশি করতে পারতাম। বাবা কি করতেন? তো বাবা আমার তখন তামাকের ব্যবসা করতো, পুলিশে চাকরি করতো আমার বাবা। তো কোনো একটা কারণে চাকরিটা চলে যাওয়ার পরে উনি ব্যবসাটা বেছে নিয়েছেন। নেওয়ার পর তামাকের ব্যবসার ফাঁকে ফাঁকে কৃষিকাজ করতেন। তো তখন আমি একা ছিলাম, তখন তেমন একটা পরিবারের ভিতরে অভাব ছিল না। তারপর আমি নানা বাড়ি থাকতাম ওই বন্ধু বান্ধবের কারণে। থাকার পর আমি এক পর্যায়ে দেখলাম যে আমার মা একা থাকে, ওর কষ্ট লাগে, ছেলে সন্তান নাই। মাঝে মাঝে নানা বাড়িতে যে আমার নানির বকাবকি করে, আমার মেয়েটা রাখি দিছো কেন, আমার কাছে পাঠাই দাও। তো আমার মন বসতো না, কখনো বসতো না। তখন আমার জোর করে বাড়িতে নিয়ে আসতো, আমার নানি সহ নিয়ে আসতো। আসলে আবার আমি ওই সারাদিন থাকতাম, ওই নানির আসল ধরেই থাকতাম। আচ্ছা। তারপর বিকেলে যখন নানি আবার চলে যেত, ওরে আমি পাহাড়ে দিতাম, কখন কোন সময় কোন ফাঁকে আমাকে রেখে চলে যায়। আচ্ছা। তো যদিও চলে যাইতো, আমি আবার এদিক দিয়ে বুঝতে পারতাম যে চলে গেছে। আমি আবার দূরে গিয়ে ওই রাস্তার মধ্যে ধরে ফেলতে আবার সাথে করে যাইতাম। যাওয়ার পরে যখন আমার মামা বড়টা তখন ইন্টারমিডিয়েটে পড়ে, আমি এখন বুঝি যেটা আর কি ওই সময় বয়সটা এরকম ছিল। তো উনি আমাকে দেখে মানে চোখ রাঙ্গাইয়া অনেক রাগান্বিত ভাবে মানে আমার দিকে তাকাইছে, আর রাগ করে একটা কথা বলছে। তো ওই তখন অবস্থায় আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার সাথে সাথে আমি কান্না করতেছি যে আমি আর এখানে থাকবো না। ওই ভয়ের কারণে পরে আমি অসুস্থ হয়ে পড়ে যাই কান্না করতে করতে। তো এই ওটাতে কেটে যাওয়ার পরে আমি স্কুল জীবনে ভর্তি হইলাম। বাড়িতে এসে স্কুল জীবনে ভর্তি হওয়ার পর ক্লাস 6-7-7 যখন উঠছি, তখন আমার ওই একসাথে আমার স্বাস্থ্য জ্যাঠতো ভাই বোন মিলে স্কুলে যাইতাম আসতাম। ওখান থেকে এক ভাই আমাকে মানে পছন্দ করা শুরু করে দিল বলতে প্রতিনিয়ত একটা করে চিঠি লিখতো। ভাই বলতেই মানে কি? আমার জ্যাঠাতো ভাই। ওকে। তো এই চিঠি লিখে আরেক জ্যাঠাতো বোনের দিয়ে পাঠিয়ে দিত। ওটা আমাকে না দিয়ে ওটা আমার বইয়ের খামের ভিতরে রেখে দিত, মলাট বলে যেটা আর কি, রেখে দিত। ওটা প্রতিদিন রাখার পর আমি স্কুল থেকে আসার পর কিন্তু আমার আব্বা মা আমার বইগুলা সব চেক করতো। চেক করার পর চেক করতে কিন্তু ওরা কয়েকটা চিঠি পেয়ে গেছে, যেটা আমি জানি না। ওখান থেকে একটা ওদের সাথে পারিবারিক ভাবে দ্বন্দ্ব লাগে যে চিঠি দেওয়ার কারণে। তো আমার আব্বা আবার ওদের সাথে একটু মারপিট করে, মাথা টাটা ফাটাই দেয়। তো এইটাকে কেন্দ্র করে আমি আবার আমার নানা বাড়িতে চলে যাই। ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসি পাশ করি। এই এসএসসি পাশ করার পর আমার আব্বা প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার পরে পুরো সংসারটা আমাদের চলে না অবস্থা। এখন আমি কি করব, আমিও তো কেবল এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি। আমার মার সাথে পরামর্শ করলাম এখন আমরা কিভাবে সংসারটা চালাইতে পারি। এই অসুস্থ থাকার ঔষধ পাতি সবকিছু মিলে কিন্তু আমার চাচারা আমার পাশে আসে না, আমাদের পাশে আর আসে না। এরকম করতে করতে উনিও অসুস্থ। এখন আমিও পড়ালেখা কিভাবে করব, এটা একটু কষ্টের বিষয়। এর ফাঁকে দিয়ে আমি আবার ওই 19 থাকা অবস্থায় একজনের সাথে আমার রিলেশন হয়ে যায়। তো ওকে আমার পছন্দ লাগে এবং ও আমাকে পছন্দ করে। পছন্দ থাকা অবস্থায় ওর সাথে আমার একটা মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং চিঠি আদান প্রদান হওয়ার কারণে আবার এদিকে বাবা অসুস্থ। তো যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যদি আমি ওকে বিয়ে করি তাহলে হয়তো বা আমার ঝামেলাটা কমে যাবে। তো ওকে আর ফ্যামিলিগত দিক থেকে বিয়ে করা হলো না। আমি একদিন ওদের বাড়ির দিকে বেড়াইতে আসছিলাম। বেড়াইতে আসার পর ওর ভাই মানে কথা বলছে, একটা মানে কটু কথা বলছে আর কি। এটা আমার এক ভাবি শুনতে পারছে। শোনার পরে ও ভাবি কি করছে, বাড়িতে কথাটা লাগানোর পর এখন আমার আব্বা ওইটাকে রিয়েক্ট করি এমন একটা পর্যায়ে নিছে যে আসলে আমি ওর সাথে খারাপ কিছু করে ফেলছি। উনি আমাকে ওই দিন রাত্রে মানে এমন ভাবে মারতে গেছে যে হাতের মধ্যে একটা রশি নিয়ে আমার গলায় ঢুকাই দিছে, যেটা ফাঁসি বলে আর কি। ঢুকাই দিয়া ওই ফার্স্ট এভাবে টান দিছে। টান দেওয়ার সাথে আমার হাতটা কিন্তু আমি এই ফাঁসির ভিতরে ঢুকাই দিছি, হাতে বাজি গেছে। বাজি যাওয়ার পর কোন রকম রশিটা ফাঁক করে মাথা থেকে বের করে দিয়ে আমি একদিকে দৌড় মারছি তখন আমি ভয়ে দূরে আমার বান্ধবীর বাড়িতে গেছি। কারণ আমার বান্ধবীর বাড়ি আর আমার যার সাথে রিলেশন চলে তার বাড়ি কিন্তু পাশাপাশি। এবং ওই রাত্রের মধ্যে প্রচার হয়ে গেল যে আমি ওর সাথে রাত্রে পালাই গেছি।
ও ওকে। তখন আমি ওদের বাড়িতে গেলাম, যখন ওদের বাড়িতে 3 দিন ছিলাম, তখন আমার বান্ধবীর আব্বা যেহেতু আমার আব্বার সাথে মানে কন্ট্যাক্ট করার পর বলছে যে আসলে ও ভয়ে আমাদের বাড়িতে চলে আসছে, আপনি এরকম কেন করছেন, মানুষ কি মেয়েদেরকে এভাবে মারে, এটা করতেন না আপনি, তো মানুষের তো কিছু থাকতেই পারে, তাই বলে যে খারাপ কিছু এটা না, অতি করা শাসন ভালো না, এইসব কিছু বুঝাই সুঝাই আমাকে বাড়িতে দিছে। দেওয়ার পর আমি এখন একটা মানে সংকোচ ভাবে চলি, মন খুলে চলতে পারি না। তো এদিক সেদিক চললে মানুষে বলে ওই যে রাত্রে পালাই গেছে, অমুকের সাথে পালাই গেছে, অমুকের সাথে পালাই গেছে, কিন্তু আসলে বিষয়টা যে কি এটা শুধু আমি জানি, আর আমার ওই বান্ধবী, আমার বান্ধবীর বাবা জানে, আর কেউ জানে না। তো এখন হাজারো সত্যি যদি আমি সামনে আনতে চেষ্টা করি, এটা কেউ বিশ্বাস করে না। যখন তখন আমি সবকিছু মনের ভেতরে চেপে রেখে আমি আমার নানা বাড়িতে গিয়ে আবার ইন্টারমিডিয়েট জীবনটা শুরু করি। মানে ইন্টারমিডিয়েট ভর্তি হই। এটা একটা বড় সমস্যা আমাদের সমাজে, মানে মেয়েরা এই জায়গাটায় যদি আসলে ফ্যামিলি সাপোর্টটা না পায়, এটা খুব দুঃখজনক আসলে। যাই হোক, হ্যাঁ বলেন। তারপর তখন আমি আমার নানা বাড়িতে চলে যাই। আমার মামারা ওখান থেকে ভর্তি করানোর পরে আমি পাশাপাশি কি করলাম, পরিবারটাকে বাঁচানোর জন্য মানবাধিকার সংস্থা নামে একটা সংস্থার মধ্যে আমি একটা জব নিলাম। কোন পরিবারকে বাঁচানোর জন্য? আমার বাবার পরিবার। কেন? মানে বাবা যেহেতু বাবা অসুস্থ। হ্যাঁ। ও, তো জব নেওয়ার পর আমি এখানে এদিকে ছোট ছোট ভাই বোন 2টা আছে, এরা কেউ 6-এ পড়ে, কেউ 5-এ পড়ে, এরকম অবস্থা। আমি এসএসসির পর জবটা নেওয়ার পর পাশাপাশি জবটা করতেছি, চাকরি পড়ালেখা করতেছি। আবার এদিক দিকে ক্ষেত খামারে যে কাজগুলো আছে, ধান চাষ থেকে শুরু করে সবকিছু, এগুলো আমি দেখাশোনা করতেছি। নানির বাড়িতে থেকে কিভাবে দেখাশোনা করতেন? আমার নানা বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। ও আচ্ছা, ওকে। বেশি দূরে না, মানে সকালবেলা যদি আসি, সারাদিন কাজ করে চলে গেলে বিকালে আবার ওদিকে চলে যাই। আচ্ছা আচ্ছা। চলে গিয়ে আবার রাত্রে ওখানে থাকলে আবার পরদিন সকালবেলা এদিকে গোছাই দিয়ে আমি কলেজে চলে যেতাম। কলেজ 3 দিন, সপ্তাহে 3 দিন করতাম, আর 3 দিন করতাম না। আচ্ছা। তো এই ফাঁকে চলার পর এর ফাঁকে দিয়ে আবার ওই কাজটা করতাম। কাজটা আমার মানে একাধারে নিজের জমি জমা দেখা, হ্যাঁ, চাকরি করা, প্লাস হচ্ছে কলেজে পড়াশোনা করা। আচ্ছা। এবং মানুষের দুর্নাম তো আছে। হ্যাঁ, দুর্নাম তো আছে, কিন্তু আমার ভিতরে একটা সাহস ছিল যে আমি মানুষের কোনো কথায় মানে কেয়ার করি না, যে যাই বলুক এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জানি, আমার আল্লাহ তো জানে যে আমি কি জিনিস। যদি আমার ভাগ্যে থাকে ভালো, বিয়ে হাসাদি হবে, না থাকলে আমি এভাবেই সংসার চালাবো। এভাবেই চিন্তা ভাবনা করছি। করার পর আমি পড়ালেখাটা চালার পর ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পর আমি দেখতেছি একটা অ্যাপ্লিকেশন খুঁজছে, তা আমার আব্বারে জানাইলাম। জানার পর আমার আব্বা, আমার চাচা, ছোট চাচা, আমি মিলে 3 জনে টার্গের মধ্যে চলে আসছি। এখন সকাল 10টায় পরীক্ষা, রাত্রে থাকতে হবে। রাত্রে একটা হোটেলে 3 জনে উঠলাম, উঠে ওখানে থাকলাম। পরদিন সকালে পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষা হইলো। পরীক্ষা হওয়ার পর আমি পরীক্ষাতে টিকে গেছি। আচ্ছা। টিকে যাওয়ার পর পরের দিন আমার ভাইবা পরীক্ষা আবার ডেট দিছে। তখন কি আপনি ইন্টার কমপ্লিট করে ফেলছেন? ইন্টার কমপ্লিট করছি। আচ্ছা। ডেট দিছে, ডেট দেওয়ার পরে হলো পরের দিনও থাকতে হইলো। পরের দিন ভাইবা হইলো। ভাইবার পরে আবার আমি ভাইবা তো টিকছি, পরে প্রি সার্ভিসের জন্য রেখে দিছে। আচ্ছা। প্রি সার্ভিসের জন্য রেখে দিছে যখন, তখন আমাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে কে কোথায় কোন এলাকায় চাকরি করবে, কার কোথায় পোস্টিং, এটা নিয়ে কথা বলতেছে। কথা বলার পর আমার পোস্টিংটা দিল। পড়ছে যখন, তারপর আমার বাড়ি থেকে দূরে হবে আর কি। তো পড়ছে যখন, তখন আমি এখান থেকে আসলাম। আসার পর এখন আমার সাইকেল চালায় চাকরি করতে হবে, কারণ আমি তো সাইকেল চালাতে পারি না। তখন ডিসিশন নিলাম সাইকেল চালা আমি কত সালের গল্প এটা? এটা 2001 সালের কথা। 2001 সালে, আজ থেকে প্রায় 18 বছর। ইন্টারমিডিয়েটের পরেই। জি। তখন আমার আব্বার আমি মিলে সাইকেলটা যে কিনবো এরকম টাকা পয়সা নাই যখন, তখন ওই আমাদের খাবারের যে ধানটা ছিল, আমরা যেটা ভাত খাবো সিদ্ধ করার মতো, তো আমি বলছি যে ভাতটা আমরা খাবো ওই ধানটা বিক্রি করে আমার সাইকেলটা কিনে দাও, আমি বেতন পাইলে তো আমরা আবার করতে পারবো। তখন চাল কেনা যাবে। হ্যাঁ, চাল কেনা যাবে। তো আমার আব্বা ধানটা বিক্রি করলো। ধানটা বিক্রি করার পর 2500 টাকা ধানটা বিক্রি করছে। ওটা আমার আব্বা আমাকে কিনে দিল। কিনে দেওয়ার পর ওটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তখন আমি ওই 4 দিনের মধ্যে সাইকেলটা চালানো শিখে ফেলি। আচ্ছা। শিখে ফেলার পর আমি যেদিন জয়েন করবো ওই দিন আমি সাইকেল সবকিছু নিয়ে আমাকে আমার আব্বা ওখানে রেখে আসছে। রেখে আসার পর আমি ওখান থেকে সাইকেল যাত্রা শুরু করলাম চাকরিতে। মানে কোথায় কোথায় যেতে হবে, ফিল্ডে কি আসে বিষয় সবকিছু ওখান থেকে জেনে নিলাম, ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়ার পর ওখানে আমরা একটা টিমের মধ্যে চাকরি করতাম। মানে এক একজন এক এক প্রোগ্রামে। আমি ছিলাম হয়েছে এনএপি প্রোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম। আচ্ছা। তো ওই প্রোগ্রামে শুধু আমি একা। এখন আমি 3 মাস কাজ করার পর আমাকে ওখান থেকে প্রোগ্রামটা চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করে দিল আমাকে এডিপি প্রোগ্রামে। যেমন ওই এলাকার মধ্যে হতদরিদ্র, গরিব দুঃখী যে লোকের মেয়েগুলো আছে
আছে আমার মতো বয়স বা 18 বছর 17 বছর পড়ালেখা করে না, এদেরকে গ্রাম থেকে বুঝাই শুনে ধরে এনে ওদের ভিতরে একটা পাঠাগার সিস্টেম ছিল বিকালবেলা। সকালবেলা যদি আমি ছোট বাচ্চাদের দেখতাম, বিকালবেলা আমার বড় বাচ্চাদের দেখতে হতো। এটাকে নিয়ে আমি আবার ওই ইয়াতে গেলাম, পাঠাগার ভিজিট করতে যাইতাম। তো ওই রকম মেয়েদেরকে আনে বুঝাই শোনায়, বড় বড় মেয়েদের, অশিক্ষিত মেয়েদেরকে দিতাম, মোটিভেশন করতাম, পড়ালেখার জন্য আগ্রহ করতাম। ওইগুলো করার জন্য আমার লাগতো আপনার হচ্ছে সিডি, টিভি, মানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার এগুলো দিয়ে এটার জন্য আমাকে প্রতি মাসে ট্রেনিং করতে হইতো। চাকরি করতে করতে আমার বছর খানেক হয়ে গেল, চাকরির বয়স বছর খানেক হয়ে যাওয়ার পর এর মাঝখান দিয়ে আমি এই ছুটিতে বাড়িতে আসছি। আর এই যে আমার বাড়িতে থাকাকালীন যার সাথে রিলেশন ছিল, একটা বদনাম হয়ে গেল, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো ফুট করে একদিন বাড়িতে, ও বাড়ি যাচ্ছে, আমিও আসতেছি, তো এলাকার ভিতরে দেখা হয়ে গেছে যখন, তখন ওর সাথে আমার কথা হইলো, কথাবার্তা হইলো। হওয়ার পর ও কি করছে, আমার ফোন নাম্বার নিছে, সিডিসেল নাম্বার একটা ব্যবহার করতাম, তখন আমার সাথে মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা হইতো। তা আমার ফ্যামিলিগত বিস্তারিত যখন জানলো, তখন ওর সাথে আমার কথা হইলে মাঝে মাঝে ওর সমস্যায় পড়লে আমার থেকে টাকা নিত, আমি সমস্যায় পড়লে ওর থেকে নিতাম। এরকম একটা বন্ধুত্ব সুলভ রিলেশন ছিল। তো এক পর্যায়ে কথা বলতে বলতে দুজনের মধ্যে আবার একটা ভাব সৃষ্টি হয়। তা আমি বলি যে এভাবে না থাকে আমরা দুজনে বিয়ে করলে হয় না? কয় কথাটা খারাপ বলছ না, কথাটা ভালোই বলছিস, বিয়ে করলে মনে হয় আমরা এখন চাকরি বাকরি করি, আমাদেরকে মেনে নিবে, করে ফেলবো। তো এই কথাই থাকে, আমি আর এর সাথে তেমন একটা বাড়াবাড়ি করি না। হয়তো বা দেখা গেছে 15 দিন পর একদিন কথা হয়, 10 দিন পর একদিন কথা হয়, এরকম। তো এই দিক দিয়ে আমি চাকরি বাকরি করতে মোটামুটি পরিবারটা গুছাই ফেলছি, একটু স্বস্তির দিকে আসছে, মোটামুটি ভালোই চলছে। চলার পর এখন ওই সময় আমার ছোট ভাই ফর্ম ফিল আপের টাকা পাঠাবো এসএসসি। তো আমি আবার আমি এখনো বেতন পাই নাই, আমার এই বন্ধুর কাছে কল করছি, আমি কিছু তুমি আমার কিছু টাকা দাও, আমার ভাইয়ের ফর্ম ফিল আপ, তো ওই জন্য একটু আমার তাড়াতাড়ি জরুরি করে বাড়ি যেতে হবে, আমার আব্বা অপেক্ষা করতেছে। তো ও কি করছে, আমার সাথে কথা বলে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, তবে অন্য একটা নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। ও কথাটা বলে আমার মোবাইলটা অফ করে দিছে। যখন ওই যে টাকা পাঠাইবে বলছে, এখন আমি আর ওরে পাই না। ওর টাকা 3000 টাকা দিয়েছে ওর বন্ধুর কাছে। উনি কি করছে, আমাকে ফোন করে বলছে যে আপনি টাকা চাইছিলেন, টাকাটা আমার কাছে দিয়ে দিছে, আপনি এসি পরিবহনে যান, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি। তো বলে যে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আমি তখন এসি পরিবহনে গেছি, যাওয়ার পর উনি আমাকে টাকাটা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওনার নাম্বারটা আমি মানে সেভ করে রাখছি, যে ওই পর্যন্ত শেষ, আমার আর মনে নাই। যখন তখন আমি ফর্ম ফিল আপ শেষ করে আমি আবার আমার চাকরির জায়গায় চলে গেছি। চলে যাওয়ার পর প্রায় মাসখানেক পর আমাকে আমার আব্বা কল করছে। কল করে বলতেছে যে আমি হচ্ছি বড়, আমার ছোট চাচার মেয়ে আমার থেকে ছোট, তো ওর বিয়ের কথাবার্তা চলছে যখন, তখন আমার আব্বা এখানে একটা ব্যাগরা দিচ্ছে যে আমার মেয়ের বিয়ে হয় না এখনো, এখন তোমার মেয়ের বিয়ে দিলে মানুষ খারাপ বলবে। তা আমি বলছি যে ওরা যখন ভালো সম্বন্ধ পাইছে, বিয়ে দিয়ে দেখ, সমস্যা নাই, আমার বিয়ে আমি নিজে করে নেব, চাকরি যেহেতু করি এরকম পাবোই অনেক কিছু, তা তোমাদের বাড়িতে আমার থাকতে হবে এমন কোনো কথা না। তা আমার বলতেছে তাহলে কিছু টাকা লাগবে। তা আমি বলছি কত টাকা লাগবে? কয় 1020 টাকা হইলে আমি এদিক দিয়ে একটা সমস্যার সমাধান করবো আর কি। আমি ওই দিনে সন্ধ্যার মধ্যে, আমি তখন বেতন ধরছি আমার 8900 টাকা, আর এদিক দিয়ে সবকিছু মিলাই 10-12 হাজার টাকা পাইতাম। তো আমার ওখানে আবার থাকতে থাকতে বন্ধু বান্ধব হয়ে গেছে, ওদের থেকে আমি কিছু টাকা সংগ্রহ করছি, করার পর আমি 20,000 টাকা মিলাই বাড়ি আসছি। তো বাড়িতে আসি দেখি বিয়ে সব আয়োজন শেষ। ওর বিয়ের রাত্রে যখন আসলাম, বিয়ে হয়ে গেল, চলে গেল, খাওয়া দাওয়া শেষ, আমিও ভাত টাত খাইছি। খাওয়ার পর ওই ডেকোরেশন যেগুলো আছে, পরযাত্রী যেখানে বসছিল ওইখানে বসে বসে মোবাইল টিপতেছি। টিপতে ওর নাম্বারটা চলে আসছে, কারণ আমার তো মনে নাই। আমি কইছি যে এটা কার নাম্বার, দেখি তো একবার ট্রাই করি। আমি কি করছি, মিস কল মারছি। মিস কল মারার সাথে সাথে আমার কাছে ব্যাক করছে। ব্যাক করার পর বলছে যে, আমি বলছি ভাই আপনি কি, কেন আপনি আমাকে চিনেন না? আপনার নাম্বারটা আমার কাছে সেভ করা আছে, আপনি মায়া বলছেন না? আমি কি হ্যাঁ মায়া বলছি। আমি কো আচ্ছা আপনি কথাটা শুনলে মন খারাপ করবেন না তো? আমি জানি ওর সাথে আপনার রিলেশন, আপনাদের দুজনের মানে বিয়ে হবে, কথাটা বলতেছি, আপনি আবার মন খারাপ করেন না। আমি তো ওর সাথে এমন কোনো কিছু না যে ওকে আমার পেতেই হবে, বললে কোনো সমস্যা নাই, বলেন। তখন উনি বলছে যে ও বিয়ে করে ফেলছে, এই জন্য মোবাইল বন্ধ। তো এটা আমাকে বললে কি সমস্যা ছিল? আমি বন্ধু হিসেবে তো জানতেই পারি, মানুষের ওর সাথে প্রেম করছি বা সম্পর্ক করছি, বিয়ে করতে হবে এমন কোনো কথা না। ও বিয়ে করবে, আমি বিয়ে করবো। তখন উনি আমাকে বলতেছে যে আমি কথা যদি আপনি না করেন, আমি একটা কথা বলবো আপনাকে, আপনি কি বলবেন আমাকে? তো বলছে আমি পরে বলবো।
ফোনটা কাটছে। তো এটা মনের ভিতরে রাখছে, রাখার পর ও কি করছে আমার সাথে প্রায় 6 মাস এমনি কথা বলছে। কথা বলার পর উনি আমাকে বলছে যে আমি আসলে আপনাদের এদিকে আসবো যখন বলছে তখন আচ্ছা ঠিক আছে আসলে দেখা করবো, সমস্যা নেই। তখন কি করছে ওর সাথে ওই বেড়াইতে গেছে আমাদের এলাকায়। বেড়াইতে যায় যখন ও আমাকে সামনাসামনি ফেস ফেস দেখছে, মানে দেখে ও আমাকে পছন্দ করে ফেলছে। আচ্ছা, আর আমিও যখন ওকে দেখছি, দেখার পর আমারও পছন্দ হয়ে গেছে ওকে, যে আমি যার সাথে রিলেশন করলাম তার থেকেও সে সুন্দর এবং অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট। ওকে, এটা এই বিয়েটা যদি করি আমার ফ্যামিলি অবশ্যই মেনে নিবে। 6-7 মাস কথা বলার পর এতে কি করছে, নিজে আগ্রহ করে আরেকবার চলে গেছে। তো ওনার সাথে আমার কথা হলো, আমি ওর কাছে দুষ্টামি করতেছে মনে হয়, তা আমি ওই দুষ্টামিমূলক এইভাবে কথাগুলো বলে ফেলছি যে আচ্ছা ঠিক আছে আসেন। তো ওকে তো দেখছি একবার, দেখার পর পরের বার যখন গেলাম উনি আমাকে বলছে যে আমি আমার মামাকে সাথে করে নিয়ে আসছি, আর আপনি আসেন। টার্মিনালে উঠে ওরা হোটেলে উঠছে, হোটেলে উঠার পর আমাকে কল করছে। তখন আমার তো এই দিক দিয়ে ছুটি নিয়ে নেই, ছুটি নিতে তো আমার একটু সময় লাগবে। তো আমি সকালবেলা যাইয়া ফিল্ডের সব কাজ গোছগাছ করে রাখি, অফিসে আসছি। অফিসে আসি ম্যানেজারে বলছি স্যার আমি বিকালের দিকে অফিসে আসবো না, আমার একটু কাজ আছে, আমার একটু ছুটি দেন। তো কি কাজ করলো ওখানে, আবার আমার সহপাঠী আরেকজনকে বুঝাই দিয়ে বলছে যে আজকে যাবে না, আপনারা একটু ম্যানেজ করে নিয়ে। করার পর ওই দিন বৃহস্পতিবার ছিল, আমি বিকালে দুপুরের দিকে রওনা হয়েছি। রওনা হয়ে ওর সাথে দেখা হলো আমার 2টা বাজে। ওকে, 2টা বাজে যখন দেখা হলো তখন ও বলে যে রিক্সায় উঠো। তো ওর সাথে আমি রিক্সায় উঠলাম, ওর মামা আছে হোটেলের ভিতরে। এখন আমি সংকোচ করতেছি একটা ছেলের সাথে হোটেলের ভিতরে যাবো কি যাবো না, বা একটা ভয়ের বিষয় আছে। তা আমি বলতেছি আমি হোটেলের ভিতরে যাব না, আপনি এখান থেকে যা করান মানে কিভাবে করবেন সেটা আপনি বলেন। তো কি করছে মানে টাকা কিন্তু মনে হয় 20,000-এর মতো নিয়ে গেছে। মানে আপনি আগে থেকেই জানতেন যে আপনারা বিয়ে করতে যাচ্ছেন বা এরকম কিছু একটা? সামথিং বলা ছিল। তো আপনার ফ্যামিলিকে আপনি জানাননি কেন? না, আমি জানাইনি। জানাননি কেন? জানা নেই বলতে আমার ফ্যামিলি এত দূরে ছেলের সাথে বিয়ে দেবে না। আচ্ছা, বিয়ে দেবে না বলতে যদি আমি ঢাকায় ছেলে বিয়ে করি তাহলে এখানে যদি আমাকে ফেলে চলে যায় পরে ওকে আমরা কোথায় খুঁজে পাবো? এমনি আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এগুলো চাই না। এখন এদিক থেকে আমার পছন্দ হয়ে গেছে, এটা আমি মানে করবোই তো করবো, যে কি জীবনের ডিসিশন কি হয়। পরে ওই কি করলো, আমাকে ওখান থেকে রেখে মানে আগে মার্কেটে ঢুকাইছে। মার্কেটে ঢোকার পর বিয়ের যেগুলো কেনাকাটা সবগুলো করছে, নাক ফুল থেকে শুরু করে কাপড় চোপড় পাঞ্জাবি সবকিছু মিলাই করে ফেলছে। উঠার পর ওরা আর একটা রুম নিয়ে ফেলছে, মানে আমার জন্য আর কি। ওরা 2জন এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো। তো আমি আমার রুমে আছি, ওরা ওনাদের রুমে আছে। থাকার পর ওখানে ওই হোটেলের মালিকের সাথে কথা শেয়ার করছে। শেয়ার করার পর বলছে যে আচ্ছা ঠিক আছে আমি বিয়েটা আমরাই করাবো, আমরা মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ তো একজন আসি। তো ওখানে কাজী টাজি আনি, ওখানে কিন্তু বিয়েটা হয়ে গেছে। আপনার ফ্যামিলি জানতো না? না, ফ্যামিলি জানতো না। বিয়েটা যখন হয়ে গেল ওই দিন বিয়ে শেষ করার পর প্রায় রাত্রে 9:30 বাজছে। 9:30 বাজছে। তা আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো না, আমার তো যাইতে হবে। তো বলতেছে না চলে গেলে কেমন হয়, এটা খারাপ দেখা যায় না, থাকো আজকে, কালকে শুক্রবার বন্ধ আছে, শুক্রবার বিকালে যাবো, শনিবার অফিস করবা। আমি ওখানে থাকলাম। থাকার পর শুক্রবার বিকালবেলা ওর মতো চলে আসছে, আমি আমার মতো চলে গেছি। চলে যাওয়ার পর আবার কন্টিনিউ তো ফোনে যোগাযোগ হয়। তো যোগাযোগ করতে 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 এটা আমার বাড়িতে জেনে গেছে যে আমি বিয়ে করে ফেলছি। জেনে গেছে যখন, তখন আমার বাড়িতে কিছুতেই না দিবে না, মানতেছে না। এখন যদি আমাকে অন্য কোথাও বিয়ে করে দেয়, এখন ওর সাথে বিয়ে করছি, সে যা করার তো সবকিছু করে ফেলছি, এখন আমি আর একটা ছেলের কাছে যাবো না। এখন আমার কপালে যা হবে হবে। এখন তোমাদের সংসার আমি বোঝাই দিছি, এখন তোমরা ভালোভাবে মেনটেন করে চলো, আমি এভাবে বলছি। বলার পর আমি ফ্যামিলিকে বলেছেন যে তোমাদের ফ্যামিলিকে বলেছি যে আমি আমার যতটুকু করার ছিল আমি অতটুকু করে বোঝাই দিছি, এখন তোমরা তোমাদের মতো মেনটেন করে চলো। না, আমার পক্ষে সম্ভব না, আমি ওর সাথে সংসার করবো। আমি এই কথা বলে আমি ওখান থেকে চাকরি বাকরি ছেড়ে ওর সাথে চলে আসছি। চলে আসলাম ঢাকা আসার পর এখানে আমাকে রাখলো, রাখার পর ওদের বাড়িতে রাখলো, এখানে থাকলাম। থাকার পর আমার ওই বছরের মধ্যে আমি কনসেপ্ট করি। কনসেপ্ট করার পর এখন আমি যে বাড়িতে যাবো আসবো বা কোনো কিছু, ওই সময়ের মধ্যে আমার ডিগ্রিতে পরীক্ষা শুরু হলো যখন, তখন আমি আবার ওই কনসেপ্ট অবস্থায়, আমার পেটে তখন বাচ্চা 7 মাস চলে, ওই অবস্থায় আমি ডিগ্রি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি আমাদের বাড়িতে না গিয়ে আমার ফুপু বাড়ি থেকে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর ওখান থেকে আমি আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এই বাচ্চাটা হওয়া পর্যন্ত আমি ওদের সাথে ভালো ছিলাম, মানে ওরা আমার সাথে ভালো ব্যবহার করতো। বাচ্চাটা হয়ে যাওয়ার পর এই বাচ্চার বয়স যখন 1 বছর,
তখন আমি আবার কনসেপ্ট করে ফেলি। কনসেপ্ট করে ফেলার পর তখন আমি আবার কি করলাম, এদিক থেকে আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ হয়ে গেল যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর এগুলো ধরে রাখে লাভ কি, একটা মিউচুয়াল করে ফেলি। করে ফেলার পর ওরা তখন এদিকে আসছে, এদিক থেকে ওরাও ওদিকে গেছে, এখন একটা আসা যাওয়ার মধ্যে আছি। থাকার পর পরে যখন দ্বিতীয় বাচ্চাটা আমার কনসেপ্ট আসে, তখন আমি নাইউরি হিসেবে আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যখন চলে যাই তখন আমার মা আমাকে বলে যে এই বাচ্চাটা এখনো বড় হয় নাই, আবার আরেকটা বাচ্চা নিশ্চয় চল, বাচ্চাটা নষ্ট করে ফেলে, বাচ্চাটা রাখবা না। তো আমিও ততটা ওই ইয়েটা বুঝতাম না তখন আমি কি করছি, আমার মার সাথে ওখানে গেছি, এটা নষ্ট করে ফেলবো। এখন ওখানে যাওয়ার পর ওখানে মহিলা গাইনি যে করতেছে, আরো অন্য মহিলারা আছে, দেখি তো চিৎকার করে চিল্লায়। তা আমি আবার কি করছি, এটা আমি ভয় পেয়েছি, ভয় পাওয়ার কারণে আমি ওনাকে ওখানে বসে রেখে ওখান থেকে নিজে বাড়িতে চলে আসছি। তা আমার মা আমাকে খুঁজে আরেকজনকে জিজ্ঞেস করছে, আমার মেয়েটারে দেখছেন, আপনার মেয়ে কবে রিক্সা নিয়ে বাড়ি চলে গেছে? তখন আমার মা বাড়ি ঘুরে এসে বলতেছে যে তুমি আমাকে রেখে চলে আসলে কেন? আমি তুমি যে কাজ করার জন্য আমাকে নিছো ওটা আমি করবো না, তুমি করো, যাই যাও। তো করার পর বলছে কয় এটাই সামলাইতে পারতেছিস না, আবার আর একটা নিছিস, এখন দুইটা কেমনে সামলাবি? আমি কষ্ট করলে একবারে করবো, আর করবো না পরে। এভাবে করার পর আমি আর বাচ্চাটা নষ্ট করি নাই। টাকার পর হইলো তখন আমি ওই অবস্থা থেকে শুরু হইলো 8 মাস যখন চলে, তখন থেকে আমার উপর টর্চারিং এর একটা কিভাবে হয়েছে প্রভাব চলে আসলো বলতে আমার শাশুড়ি মানে কথায় কথায় খোঁটা মারে, নিজে বিয়ে করছি, আমার এত সুন্দর ছেলে দেখে মন মানে নাই, চলে আসতো। আমি ঢাকা শহরে ছেলে বিয়ে করাইলে কত কিছু পাইতাম, কোনো কিছু পাই নাই। আজকে দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে, তোর ফ্যামিলি থেকে কোনো কিছু দেয় নাই বা ওইরকম কিছু পাই না, একটা মানে আত্মীয়তার সম্মান বলতে কিছু আছে। আমি বলছি যে এত দূর থেকে তো এত কিছু করা সম্ভব না, আর আপনারা গেলে তো আমার মা বাবা ফেলাই দেয় না, আমাদের সাধ্য মতো যতটুকু করার দরকার আমরা অতটুকু করি, এইভাবে তো আপনি আমাকে এভাবে বলতে পারেন না। তো ওনার ছেলে হচ্ছে ও সহ 4 জন, আরো 3 ছেলে আছে, মেয়ে এক আছে, এক মেয়ে বিয়ে হয়েছে। তো ওই পরিবারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতো, রুটি বানা থেকে শুরু করে সকালবেলা প্রতিদিন 1 গাদা রুটি বানাইতে হয়, ভাজি করতে হয়, চা আছে, সবকিছু মিলাই করা লাগে। এখন আমি যে একটা প্রেগনেন্ট অসুস্থ মানুষ, আমি যে খাবো বা স্বামী হিসেবে যে আমার খোঁজ খবর নিবে বা কিছু করবে এরকম কোনো কিছু না। তখন আমি ফোন করলে শুধু মার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে না। এরকম একটা পর্যায়ের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পর এরকম সহ্য করে থাকতে থাকতে পরে ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয়ে যাওয়ার পর আবার মানে কষ্ট যেটা দিছে এর থেকে আরো বেশি টর্চারিং শুরু হয়েছে। টর্চারিং যখন শুরু হয়েছে তখন আমি কিন্তু এখন তো এই অবস্থায় তো আমি আমার বাবার সংসারে ফিরে যেতে পারবো না। এখন যদি যাই তখন ওরা আমাকে আগেই বলছে যে আমরা এগুলো চিন্তা ভাবনা করে কথা বলছিলাম, এখন আমরা এগুলো মানবো না, আমি শেয়ারও করতে পারতেছি না। তখন বাচ্চাটার বয়স 1 বছর 6 মাস এরকম হয়েছে। ও একটু করে হাঁটা অবস্থায় আমি কি করছি, যে টাকা পাবো, যে টাকা নাই ওই টাকাটুকু পাঠায় সব ওদের কাছে। তখন আমার অসহ্য হয়ে গেছে তখন আমি কোন রকম 500 টাকা জোগাড় করছি। জোগাড় করার পর ওই 500 টাকা নিয়ে আমি কি করছি, বাচ্চা 2টা নিয়ে ছায়দাবাদ টিকিট কেটে গাড়িতে ওইটা চলে গেছি। বের হয়ে তখন ওর মা ওকে ফোন দিয়ে বলছে যে তোর বউ বাড়ি থেকে বের হয়ে গেছে, বের হয়েছে তো হয়েছে, এই বাড়িতে আমি আর ঢুকাবো না। আমার কাছে মোবাইল নেই যখন তখন ও কোন অফিসে চাকরি করে ওইটা আমি জানি। অফিসে চলে গেছি, অফিসে চলে যাওয়ার পর অফিসে ওরা আমি পাইছি। ও আমার দেখে মানে মুখ এমন ভাবে কালো করছে যেন আমি ওর শত্রু গেছি ওখানে। তারপরে সবকিছু মেনে নিয়ে ওই অফিসে থাকার পর ওই দিনে তো ব্যাচেলার থাকতো, যে বাসায় ব্যাচেলার থাকতো বাসা তো নেওয়া সম্ভব না, কারণ অফিসের রুমের ভিতরে বসায় রেখে ঘন্টা 2 মধ্যে বাসা খুঁজে নিছে। বাসা খুঁজে নেওয়ার পর 1000 টাকা একটা রুম ভাড়া নিছে, ওই রুমের ভিতরে আমাদেরকে আপাতত উঠাইছে। উঠানোর পর 1 মাস থাকলাম, 2 মাস, 3 মাসের মাস বলতেছে যে আমার একলা সংসার চালানো সম্ভব না, আমি কি আমার ভাই বোনদের টানবো নাকি এখানে আমি আলাদা করে সংসার টানবো, এটা সম্ভব না। তখন আমি বললাম যে আমি তো পড়ালেখা জানি, আমি তো একবারে অজ্ঞ না যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি বাচ্চা কাচ্চা কারো কাছে রাখি, আমি চাকরি করবো। তো এরকম যখন একটা কথা বললাম তখন ও রাজি হইলো। রাজি হওয়াতে পরে আমাকে কি করলো, ও যে এলাকায় কাজ করে ওই এলাকার কিছু সদস্য আছে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের সাথে পরিচয় পর্ব করে ও, আমি যে ওর ওয়াইফ, ওই পরিচয়টা গোপন রাখার পর ওনার সাথে পরিচয় করে দিয়ে আমাকে একটা জবের ব্যবস্থা করলো। করার পর আমি পড়ালেখা করছি, এতগুলা পড়ালেখা করার পর আমি গার্মেন্টস এর ভিতরে যখন আমি পরিবেশটা সম্পর্কে বুঝলাম, ওই দিনে ইন্টারভিউ দিতে যাইয়া এখন আমি বলছি যে আমি এই সমস্ত চাকরিগুলো করবো, এটা আমার পক্ষে সম্ভব না, আমি মেনে নিতে পারবো না এটা। তো যিনি সুপারভাইজার আমার, তিনি অনেক ভালো, উনি আমাকে গেট থেকে নিচে নেওয়ার পর ফ্লোরে নিচে নিয়ে আমাকে, আমি তো ওই সেক্টরে একবারে নতুন, কিছু জানি না, উনি আমাকে সবকিছু জানাই দিছে, শিখাই দিছে। তো শিখাই দেওয়ার পর আমাকে বলছে যে তোমাকে ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করবে তুমি এগুলো বলবা। তো তখন আমি ওগুলো বলছি, বলার পর আমার বেতন হচ্ছে 2800 টাকা। তো ওভার টাইম করলে আমি 4000 4500 মতো টাকা বেতন পাইতাম।
তো ওখানে কাজ করা অবস্থায় কাজের মধ্যে দিয়ে যে সিচুয়েশন গুলো তৈরি হতো, যে আচরণ গুলো করতো, যে গালাগালি গুলো করতো, এগুলো আমার কাছে ভালো লাগতো না। ভালো লাগতো না যখন, তখন আমি নিজের মনে মনে শুধু মনে মনে রেখে দিতাম, বলতাম না। এই অফিসে যাই আসি, এখন আমি বাচ্চা দুইটা কার কাছে রাখবো, এটা একটা টেনশন। তারপরে ওখানে আমি মাঝখান দিয়ে ছুটি নিছি। ছুটি নেওয়ার পর আমি বলছি যে স্যার আমাকে 2 দিন ছুটি দেন, ছুটি দিলে আমি একটু সমস্যা আছে সমাধান করে অফিসে আসবো আর কি। এর ফাঁকে দিয়ে আমি বাচ্চা দুইটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে গেছি। বাড়িতে যে ওদেরকে ওখানে রাখছি, রাখার পর আমি আমার মার সাথে কন্ট্যাক্ট করছি যে তোমার আমি প্রতি মাসে 3000 করে টাকা দেবো, ওদেরকে শুধু খাওয়াবো আর একটু বড় করবা, আর কোনো কিছু লাগবে না, বড় হলে আমি ওদেরকে নিয়ে যাবো। আর এর ফাঁকে দিয়া আবার এই সংসারের যে অবস্থা, আব্বা অসুস্থ, তা আব্বার সাথে আব্বা আবার আমার সাথে শেয়ার করলো যে আমারও একটু সাপোর্ট করিও। আমি তো চাকরি যেহেতু পাইছি সেহেতু সাপোর্ট আমি করবো। ওদের জন্য 3000 টাকা দেই, তাহলে আর 2 জন পড়ালেখা করবে, আর 2000 টাকা বাড়াই দেবো, আমি 5000 টাকা দেবো। 5000 টাকা দিলে এদিক দিয়ে হয়ে যাবে। আর যা টুকি টাকা থাকে, আমি একলা তো, ও যদি আমাকে নাও রাখে আমি একলা, আমার মনের ভিতরে একটা প্ল্যান আছে। আব্বার সাথে কথা বলার পর আমি ওদেরকে রাখি চলে আসছি। চলে আসার পর তারপরে আমার মা ওখানে আমার ছেলেদেরকে ভর্তি করাইলো। ভর্তি করানোর পর পড়ালেখা ভালো চলছে, আমি এদিকে চাকরিটা ভালো করতেছি এবং ওদেরকে প্রতি মাসে 5000 টাকা করে দিচ্ছি। 3000 টাকা আমার ছেলেদের জন্য, 2000 টাকা 2 ভাই বোনের জন্য। মাঝে মাঝে এদিক দিয়ে টুকিটাকি যা ওষুধপত্র খাওয়া লাগে 500 টাকা হাত খরচ আমার আব্বারে দিচ্ছি। দেওয়ার পর ওইখানে আমি চাকরি করা অবস্থায় এখন আমার মেন্টালিটি আসলো যে আমি আসলে এটাতে কি আছে, এই কাজটাতে কি আছে। যখন ওরা আজকে আমাকে অর্ডার করতেছে, ওই জায়গাটা আমাকে যেতে হবে। এটা করতে হলে মানে ওখানে যেতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। মানে আপনাকে যিনি অর্ডার করতেছেন আপনি সেই জায়গায় একদিন অর্জন করতে চান। অর্জন করতে চাই। জানার পর যখন আমার আইকিউ এর ভিতরে ওই জিনিসগুলো ঢুকে গেল, তখন আমি কি করব, আমার এই বেতনে পোষাবে না, এখন আমি চাকরিটা চেঞ্জ করব। যাইতে আসতে আমি এক মহিলার সাথে কথা বলতাম প্রতিদিন। তো ওনাকে আমি বললাম আপনাদের ওখানে কি লোক নেয়? তো বলতেছে তোমার পড়ালেখা আছে? আমাকে হ্যাঁ আছে। তাহলে তুমি কালকে সার্টিফিকেট নিয়ে এই জায়গায় দাঁড়াও, আমি আসার সময় তোমাকে মাইক্রো করে তুলে নিয়ে যাবো। তো ওনার সাথে আমার যোগাযোগ করার পর আমি পরের দিন সকালবেলা সব কাগজপাতি মানে ওখানে 30 তারিখ ডিউটি শেষ করছি, বেতন দেয় 10 তারিখ। যে কোনো একটা বাহানায় আমি বেতন একটা নিবো এখান থেকে। পরের দিন ওনার সাথে আমি ওই ফ্যাক্টরিতে গেলাম। ফ্যাক্টরিতে যাওয়ার পর উনি একজন ইনচার্জের কাছে আমাকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে তোমাকে আমরা নিব, তুমি আমাদের ম্যানেজারটা একটু সেন্সিটিভ, উনি স্মার্ট টেস্ট চলাফেরা না করলে ওনাকে নেয় না। স্মার্টলি চলাফেরা করতে হবে, লাগবে। তুমি সুন্দর পোশাক টোশাক পরে কালকে একবার স্মার্ট হয়ে আসবা, ঠিক আছে, সেক্টরটা চিনে যাও। তো আমি ওই দিন ওর সাথে কথা বলার পর আমি চলে আসি। চলে যাওয়ার পর পরের দিন আমি আবার ওখানে গেছি। উনি যেভাবে আমাকে যেতে বলছে আমি ওখানে গেছি। যাওয়ার পর ওখানে লোক মনে হয় 10 জন নিছে। 10 জনের মধ্যে সিলেক্টেড করছে 6 জন, 4 জন বাদ। এর মধ্যে 2 জন মেয়ে আর বাকিগুলো ছেলে। সিলেক্টেড করার পর আমাকে ইন্টারভিউ বোর্ডে পাঠাইলো। পাঠানোর পর লিখিত পরীক্ষা হয় ওখানে 100 মার্কের। পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর ওনারা আমাকে ফ্লোরে পাঠাই দিল। ফ্লোরে পাঠাই দিয়ে ফ্লোর থেকে আমাকে মেডিকেল পাঠাইলো। ওখানে মেডিকেল পাঠানোর পর মেডিকেল টেস্ট করলো। টেস্ট করার পর আমার ওই দিন পাঠাই দেওয়ার পর 6 তারিখে আমাকে জয়েনিং ডেট দিল। 6 তারিখ থেকে আমি ওখানে জয়েন করলাম। জয়েন করার পর আমি জয়েনের ফাঁকে ওখানে কাজ করতেছি। কাজ করা অবস্থায় এখন আগের সেক্টরে যেখানে আমি কাজ করছি ওখানে সবার সাথে মানে পরিচয় হয়েছে, রিলেশন হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে, কথা দুইটা জোর করে বলতে পারতেছি, নিতে পারতেছি। কিন্তু এখানে গিয়ে আমার মন পুরো টিকতেছে না, মানে কিরকম কিরকম লাগতেছে। আবার ওদের কথাগুলো কিরকম লাগতেছে আমাকে। তো আমার একটা জিনিসের কারণে আমাকে একটা বকা দিছে, একটা ভুল করছি আমি। তো ভুল যখন করছি তখন আমাকে বকা দিছে। বকা দেওয়ার কারণে আমার ওই জিনিসটা আবার ওখানেই মনের ভিতরে খুব নিছে যে আমি ওর জায়গাটাই যাবো, এখানে থাকি, এখানেই ওর জায়গায় যাবো। ওই দিন চলে আসি। চলে যাওয়ার পর পরের দিনে সকালে গেছি। যাওয়ার পর আর একজন সেকশন লিডার ছিল আমার। উনি আমাকে বলতেছে তোমার মন খারাপ কেন? আমি বলতেছি যে আসলে আমার পকেটের ভিতর যে একটা স্টিকার থাকে জ্যাকেটে, এটা আমি জানি না, এটা আমাকে জানাই দেওয়া হয় না। কিন্তু কালকে আমার দিদি যেভাবে কথাগুলো বলছে এই জন্য আমার মন খারাপ। তুমি কাজ করো, তোমাকে আর কিছু বলবে না। তখন আমি ওখানে কাজ করতেছি। কাজ করা অবস্থায় কাজ করতে করতে ওখানকার যে আমার যার আন্ডারে আমাকে দিছিল, সুপারভাইজার বলা হয় আর কি, তার ওখানে পদবি পজিশন হচ্ছে ইন্সপেক্টর, ইন্সপেকশন লিডার, সেকশন লিডার। তো আমি ইন্সপেক্টর হিসেবে ওখানে জয়েন করছি। জয়েন করি মোটামুটি ওখানে আমার বেতন প্রায় 5,500-এর উপরে বেতন ধরছে। আর ওভার টাইম করলে আমি প্রায় 6,000-7,000 মানে বাড়তি টাকা পাচ্ছি আর কি। 10-12 হাজার টাকা পাচ্ছি। তো এই 10-12 হাজার টাকা পাইলে আমি বাড়িতে 5,000 থেকে 6,000 টাকা দিচ্ছি, বাকি টাকা আমি ওকে দিচ্ছি। আমার কাছে কিন্তু কিছু নাই, এমনি যাতায়াত, গাড়ি ভাড়া, নাস্তা খরচ যা লাগে তাই। এরকম মোটামুটি সংসার ভালোই চলছে। এদিকে আমার পরিবারেরও সাপোর্ট করতে পারতেছি। এদিকে পড়ালেখা করা অবস্থায় আমার ছেলেরা ক্লাস 4-5 উঠছে যখন, তখন আমার মা, আমার ভাই, আমার বাবা চিন্তা করলো আসলে টাকা এখন বেশি লাগে যখন এমনি কথাবার্তা চলছে। চলার পর
আমি আবার কি করলাম, এর ফাঁকে দিয়ে একদিন হঠাৎ করে খবর আসলো আমার আব্বা মারা গেছে যখন, তখন আমি ওখান থেকে ছুটি নিলাম, ছুটি নিয়ে বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পর দাফন করলাম, করার পর আমি এখান থেকে গেছি আমার টাকায়, কিন্তু দাফনের কাপড় চোপড় কিনা হয়েছে। তারপর দাফন হয়েছে, তারপর ওখানে আনুষ্ঠানিকভাবে যেটা করার কলমা টলমা পড়ায় আমি ওখান থেকে 7 দিন ছুটি কাটায় চলে আসি যখন, তখন কি করলো, এর ফাঁকে দিয়ে চাকরিতে অ্যাপ্লাই করার পর ফাঁকে দিয়ে চাকরিটা হয়ে গেল যখন, তখন ও আমাকে বলছে দেখো আমার চাকরি তো হয়ে গেছে, এখন তো আমাকে যেখানে পোস্টিং দিবে সেখানে যেতে হবে, যেখানে যাও না কেন, যেখানে থাকো না কেন চাকরি, তখন আমিও এখানে আটকা পড়ে গেলাম। এখন তুমি আবার আমাকে ছেড়ে ঢাকায় চলে যাবা, এখন আবার যদি কখনো, আমার মনে থেকে একটা সন্দেহ জায়গা সৃষ্টি করছে। এর ফাঁকে দিয়ে আবার আগে প্রথমেই যখন বিয়ে করছি, বিয়ের কাগজপত্র সব ও কি করছে, গায়েব করে ফেলছে, এগুলো কোনো কিছু নাই বলতে। এখন ভবিষ্যতে যদি আমি ওকে, ও যদি সরে যায়, মানে আমার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, বা কোনো কিছু করে পরে আমি ওকে কিভাবে ধরবো, এই চিন্তা ভাবনা করার পর আমি একদিন আবার ছুটি নিয়ে বাড়িতে চলে যাও, ওরে ডাকার পর আমি বলছি যে দেখো আমার কাছে তো কাগজপত্র কোনো কিছু নাই, তুমি যদি কখনো কোনো কিছু করো তাহলে আমি তোমাকে কিভাবে পাবো, আমি আবার ডকুমেন্টস চাই, যেখানে ডকুমেন্টস আমরা করছি এখান থেকে আমাকে ডকুমেন্টস তুলতে হবে, তো ওই জায়গাতে আমি ভুলে গেছি। তখন বলছে যে আসলে ডকুমেন্টস কোনো কিছু করার দরকার নেই, তোমার যদি অবিশ্বাস থাকে তাহলে তুমি আবার করো। এই অবস্থায় ওই আমার এলাকার মধ্যে আবার ওই কাজের মাধ্যমে ওই ডেটে আবার বিবাহ রেজিস্ট্রেশন করছে, এই রেজিস্ট্রেশনটা আমার কাছে আছে, কাবিন নামা যেটা, আগেরটা নাই। তারপর আমি ওই অবস্থায় সবকিছু ঠিকঠাক করে আবার চিটাং চলে আসছি। চলে আসার পর ও ওর জায়গায় ওর মতো চাকরি করতেছে, আমি আমার মতো চাকরি করতেছি। চাকরি করা অবস্থায় এখন এদিক থেকে আমার বাড়ি থেকে চাপ দিতেছে, ছেলে পেলে রাখতে পারবে না। কেন রাখতে পারবো না, কয় এখন টাকা পয়সা বেশি লাগে, কারণ বাড়ি থেকে আমার থেকে চাপ দিতেছে টাকা পয়সা বেশি দিতে হবে। আমি যদি টাকা পয়সা বেশি দিই তাহলে আমার ছেলে পেলে আমি এখানে রাখি চাকরি পড়াবো। তখন আমি এর সাথে শেয়ার করলাম যে বাড়ি থেকে এরকম বলতেছে, এখন আমি কি করবো, ছেলে পেলে কি করবা সেটা বলো। তখন আমাকে ডিসিশন দিল যে ওদেরকে নিয়ে এসে এখানে ভর্তি করে দাও, যা হওয়ার হইব। তখন আমি কি করলাম, ওদেরকে নিয়ে আসলাম বাড়িতে, নিয়ে আসার পর আমি আবার পাশের রুমে দেখতাম 2টা ছেলে আছে, বাচ্চা 2টা আছে, বাচ্চা 2টা ভালো পড়ালেখা করে, ভালো ছাত্র। ওদের মোটিভেশন যেভাবে করতেছে, আমার 2টা যদি এভাবে করতে পারতাম তাহলে আরো ভালো হতো। বাড়ি থেকে শুনছি পড়ালেখা ভালো, ছেলে 2টা আনার পর ওদের ছেলে 2টা যেখানে ভর্তি আছে আমি ওখানে ভর্তি করাইলাম। ভর্তি করার পর ওখানে থাকলো, ভর্তি করলো, দেখি তো পড়ালেখা ভালো। এর ফাঁকে দিয়া ওই ভাবিরে বললাম, ভাবি আমি তো সারাদিন থাকি না, আপনি আপনার বাচ্চা 2টা যেরকম দেখেন আমার বাচ্চা 2টা একটু ওরকম দেখিয়েন, আমার দিকে একটু তাকান, ঠিক আছে? তো উনি আবার বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আমি দেখবো। তো এই দিক দিয়ে সবার সাথে যোগাযোগ ভালোই চলছে। হুট করে আরেকদিন আমার আব্বাই আমাকে কলের কাছে একটু জরুরি করে বাড়ি যেতে হবে, এই আমার আম্মাই ফোন করছে, আব্বা তো নাই। ফোন করার পর আমি তখন গেলাম বাড়িতে, বাড়ি যাওয়ার পর বলছে যে ওকে তো আমরা ধরে রাখতে পারতেছি না। কেন, কি হয়েছে? কয় ওই আমাদের পাশের বাড়ির অমুক ছেলের সাথে রিলেশন করে, ওর সাথে যদি এগুলো করে এখন একটা বদনাম, তখন কি করতে হবে? কয় তুই তোর কাছে নিয়ে যা ওখানে ভর্তি করে দিই, পড়ালেখার খরচ পাশাপাশি একটা চাকরি টাকরি ধরে দিস, চাকরি বাকরি করলে হয়তো বা এগুলো করবে না। আবার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম যে এই ঘটনা, নিয়ে আসে এখানে একটা চাকরি দাও, আর পড়ালেখার খরচ দেখা যাক আমরা কি করতে পারি। তো দুজনে মিলেমিশে চলতেছি, থাকতেছি, খাইতেছি, ফিরতেছি। এর মধ্যেই আমার হাজবেন্ডও মাঝে মাঝে যায় আসে। আনার পরে এখন একটা মানুষের তো শহরের বাড়িতে বসে রাখা খাওয়া খরচের ব্যাপার স্যাপার আছে। তা আমি ওরে 2 মাস বসায় রাখি, বললাম যে এই জিনিসগুলো শিখো, যে জিনিসগুলো আমি তোমাকে দিই এগুলো শিখো, এগুলো কিন্তু ইন্টারভিউতে ফেস করতে হয়। তখনও কি পড়তো? তখন ইন্টারমিডিয়েট পাস করছে। আচ্ছা, পাস করার পর তারপরে জবটা হয়ে গেলে এরপরে তোমার ভর্তির ব্যবস্থাটা আমি করব। তো তুমি কি চাকরি করতে চাও কি চাও না? তো বলে যে আমি যদি চাকরি করলে একটু আমার বাড়িতে হেল্প করতে পারবো, আমার পড়ালেখাটাও চালাইতে পারবো। তখন আমি আমার অফিসের ভিতরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা শুরু করে দিলাম। শুরু করতে করতে আমি ওই স্টোরের জায়গাটা খালি পেয়েছি। তা আমি যে স্টোরের চাকরিটা অনেক ভালো, যতগুলো ডিপার্টমেন্ট আছে তার থেকে ওইটাই ভালো, বসে থাকার চাকরি আর নাই। তখন ওর সাথে যোগাযোগ করার পর ওনাকে আমি বলছি যে শোনেন আপা, আমি তো এখানে পুরান মানুষ, আমার লোকটা আপনার নিতেই হবে, আপনি যা কিছু করেন না কেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার লোকটা নিবো, আপনি আনেন। তো ওনার বাসা আবার আমার বাসার কাছাকাছি ছিল, আমি সন্ধ্যাবেলায় ওনার বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওনার সাথে কথা বললাম, কথা বলার পর ওখান থেকে বাসায় আসলাম। পরের দিন সকালবেলা আমি অফিসে নিলাম, নেওয়ার পর ওর চাকরিটা ওখানে হয়ে গেল। সবে চলে যাওয়ার পর বাড়িতে জানাইলাম, ও জবে ঢুকাই দিছি, আমার হাজবেন্ডের জানালাম জব দিছি, দুইজনে একসাথে যাবো আসবো, একই অফিসে থাকবো। তখন এর মাঝখান দিয়ে আমার ভাইও চলে আসলো। তখন ওর টানিয়ে আনার পর ওরা কি করলাম, তো আমি বলছি যে তুমি কোয়ালিটি দিয়ে চাকরি করতে পারবা? তো কোয়ালিটি কিন্তু সারাদিন দাঁড়ায় থাকতে হয়,
যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারি, যদি না করতে পারো তাহলে কিন্তু আমি মুখ বেচবো না মানুষের কাছে। তো বলতেছে আমি করতে পারবো। যখন কথাটা বলছে তখন আমাদের সেক্টরের ভিতরে আমি ওর চাকরিটাও দিয়ে দিলাম। আমার ছেলে আমাকে বলতেছে আম্মু বাবার নাম্বার থেকে একটা মেসেজ দেখছি, হঠাৎ করে বলতেছে। ছোট ছেলে না বড় ছেলে? ছোট ছেলে। তখন ও কিন্তু অনেক চালাক, ছোট হলেও ও সব ইংলিশ পড়তে পারে, সব বুঝতে পারে এবং ছাত্র হিসেবে অনেক ভালো। তো আমি কন্টিনিউ মানে ফোন করে দেখি ওয়েটিং কল। আমি তুমি কার সাথে কথা বলো? কয় আমি একটা জব করি, আমার তো বিভিন্ন ধরনের কথা হইতেই পারে, থাকতেই পারে, আমি ফ্রি হলে তোমাকে ফোন দিব। তখন আমার ভিতরে একটা কামড় যখন, তখন আমি বলতেছি যে যাই হোক আমার সংসার যদি নাও টিকে আমি ছেলে দুটা যেমনি পারি মানুষ করবো। তখন আমি কি করলাম, যখন আমাকে এই কথাটা বলার জন্য আসছে ও এর ফাঁকে দিয়ে মেসেজ ও ডিলিট করে ফেলছে যখন, তখন আমি ওর মোবাইলটা নিয়েছি। মোবাইলটা নেওয়ার পর যতগুলো ফাংশন আছে সবগুলোর ভিতরে ঢুকছি। তখন আবার দেখি কোনো কিছু নাই যখন, তখন আমি মোবাইলটা রেখে দিছি। রেখে দেওয়ার পর আমি বলছি যে তুমি আজকে থেকে মোবাইল ব্যবহার করতে পারবা না, ফোন ব্যবহার লাগবে না, আমি তো আসি ওখানে, সমস্যা হলে তো জানবি। তখন ও আমি আবার কি করলাম, আমি আজকে অফিসে দেরি করে যাবো। তা আমি অফিসে ফোন লাগাইছি। ফোন লাগার পর দিদি বলছি দিদি আমার 1 ঘন্টা লেট হবে আসতে। ওর মোবাইলটা যখন রেখে দিছে ও অফিসে গেছে, যাওয়ার পর ও কাজ গোছায় রাখি অন্য আরেকজনের মোবাইল নিয়ে আমার হাজবেন্ডের কাছে কল করছে। কল করার পর ওইটা জেনে দিছে যে ওর মোবাইলটা আমার কাছে, আর আমি এদিক থেকে ওর নাম্বার থেকে ওকে মিস কল মারতেছি। ও আসলে ব্যাক করে কিনা এই নাম্বারে, কিন্তু ব্যাক করতেছে না। ঠিক আছে, ব্যাক করতেছে না, কিন্তু মোবাইল তো আমার কাছে। তখন আমি কি করলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর অফিসে ঢুকে আমার কাজগুলো সব গোছায় রাখি। দিদিরও বলছি দিদি আমি অন্য একটা সেকশনে যাচ্ছি, আপনি আমার খুঁজিয়েন না, আমার আসতে একটু দেরি হবে, সব কাজ গোছায় রাখছি। তো আচ্ছা ঠিক আছে যাও। কিন্তু আমি ওই কাজের বিনিময়ে যাচ্ছি যে এই কথা বলে যাচ্ছি, কিন্তু নইলে আবার ম্যানেজারের কাছে ধরা পড়লে ম্যানেজার সব জায়গায় ঘুরে কখন কোথায় দেখে ফেলে। তখন আবার দিদির কাছে কল করবো, ওকে ওখানে দেখলাম কেন, যদি উনি জবাব দিতে না পারে পরে আবার আমার গালাগালি করবে। আমি গালাগালি না খাই মতো আমি কাজ সিস্টেম করে নামছি। নামার পর আমি কি করলাম, ওখানে যে টিএনটি নাম্বার একটা আছে ইউজ হয়, ওই টিএনটি নাম্বার কার কাছে? এর কাছে। টিএনটি তে ফোন করে, মোবাইলটা আমার কাছে। ও যখন টিএনটি তে কথা বলতেছে তখন ও পিছনে গিয়ে আমি দাঁড়াইছি, ও আমাকে দেখে নাই যখন, তখন ও পিছনে যখন কথা বলতেছে তো কথাগুলো আমি শুনতেছি। শোনার পর ও ফোন লাইন কাটিয়ে দিছে, যখন কাটিয়ে দিয়ে পিছন ফিরিয়ে দেখে এখন আমি পারতেছি না ওখানে কোনো কিছু বললে আবার সবাই শোনাশুনি হয়ে যাবে, জানাজানি হয়ে যাওয়ার পর আমি কি করলাম, ওখান থেকে ওরে কিছু না বলি সাইডে চলে আসে যখন, তখন এ কি করছে, ভিতরে আর একটা সিম আর একটা মোবাইল কিনছে। কেনার পর ওই মোবাইল আর সিমটা সবসময় এখানে রাখতো সাইলেন্ট করে, নিজের কাছে গোপন রাখতো। এটা অফিসের ভিতর কেউ জানতো না। আর যখন যাওয়ার সময় হয়তো তখন ও ওই ড্রয়ারের ভিতরে মোবাইলটা রাখে, তালা দিয়ে সিস্টেমে চলে যেত। কিন্তু রাত্রে যে সে কথা বলবে কোনো কিছু এরকম কোনো কিছু আমি ধরতে পারবো না, কারণ ওর সাথে দেখা হয় আমার রাত্রি, দিনে হয় না। রাত্রে তখন আমি গোয়েন্দার মতো লাগছি পিছনে, ওই কাজ ওখানে শেষ করি, আমি আবার নিচে নামার পর আমি ওখানে ভিতরে এক মহিলারা লাগাই দিছি, যার মাধ্যমে ঢুকাইছি। ওকে বলছি যে দেখেন তো ওর কাছে কোনো ফোন আছে কিনা। তখন আমাকে বলতেছি যে ফোন করে টিএনটিতে, ওনারা একটা অ্যানালাইসিস বাড়ি করে ফেলার পর আমাকে যখন কথাটা বলার পর আমি তখন কিছু দেখেন ওখানে কোনো ফোন আছে কিনা। তখন ফোন ড্রয়ারের মধ্যে লাঞ্চে যাওয়ার সময় ওরা সরাই ফেলে ফোনটা আমার দিছে যখন, তখন ওই ফোনের মধ্যে ফোন করছে যে আমরা যে দুইজনে কথা বলি, আমি যে কথা বলি ও যে কথা বলি, এটা ও বুঝতে পারতেছে না এটা আমি নাকি ও, আমি ওর হয়ে কথা বলতেছি। ও সেজে যখন কথা বলতেছি তখন কথাগুলো সব আমি পেয়ে যাওয়ার পর আমি আমার মার সাথে যোগাযোগ করলাম। পেয়ে গেলাম মানে কি, আপনি কি পেলেন যে আসলে কি পেলাম, যে ওর সাথে যে একটা সম্পর্ক আছে এটা আমি পাই গেলাম। মানে কথার টোন শুনে আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়ে গেছি। বা আপনাকে নিয়ে ওই সময় কোনো কথাবার্তা হচ্ছিল কিনা? হ্যাঁ, আমাকে নিয়ে কথা হচ্ছিল। ওকে, আপনি ইন ডিটেল এখানে বলতে চাচ্ছেন না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তারপর কি হলো? ইন ডিটেল আমি বলি, আমাকে যখন ফোনটা আমি রিসিভ করলাম, হ্যালো, মানে ওর মতো করে ও যেভাবে কথা বলে, কয় তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওকে আমি ফোন দিই না যে ও কি তোমার সাথে কিছু শেয়ার করে। আমি বলতেছি না, আমার সাথে শেয়ার করে না, তবে একটু মন টন খারাপ আর কি, আপনি ফোন টোন করেন না, এভাবে কথা বলতেছি। তখন আমি বলতেছি যে আচ্ছা আসলে আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে কি করতে চাচ্ছেন? ঠিক আছে, যখন আমি জিজ্ঞেস করছি তখন বলতেছে যে আসলে দেখো আমরা তো বিয়েটা করে ফেলছি, আমাদের এটা কিন্তু কোর্ট ম্যারেজ, ও কিছু করতে পারবে না, আমি যেটা বলবো সেভাবে মেনে নিতে পারবো, ও যাবে কোথায়? কি বলেন? এভাবে বলতেছে। আমি এই কথা শোনার সাথে আমি আর ওর সাথে কি কথা বলবো, আমার নিজের হৃদয় সব বের হয়ে গেছে। আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছি, ওই অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছি। আমি ওই দিনে আমি রাত্রে আর কোনো কিছু করতে পারি না, পরের দিন সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারি না। এখন আমার নিজেরই প্যারালাইসিস, এক সাইডে আমার অবশ হয়ে গেছে। ওকে, অবশ হয়ে যাওয়ার পর আমি যখন বিছানা থেকে উঠতে পারতেছি না, পুরো টেনশন করতেছি, আমার মুখ বাঁকা হয়ে গেছে,
কথা বলতে পারতেছি না, জিবা উলট পালট করতেছে। অফিসের মধ্যে ফোন দিয়ে জানিয়ে দিছি আমি অসুস্থ, আসতে পারতেছি না। ও আমার কথা বলবে কি, ওরা আমার নামে বদনাম গাইছে যে আমি ঢং করতেছি, অ্যাক্টিং করছি, এরকম ধরনের কিছু বলছে। বলার পর তখন ও আমার কাছে ফোন করে বলতেছে যে সব ঢং সারি দিয়ে ভালো মানুষের মতো চলাফেরা করো। কালকে যে ফোনটা তুমি রিসিভ করছো এটা আমি বুঝতে পারছি। ও নিজের থেকে স্বীকার করলো। ওকে, হ্যাঁ, স্বীকার করলো। করার পর আমাকে বলতেছে যে তুমি যদি ওর সাথে আমার সাথে সংসার যদি স্বাভাবিকভাবে মেনে নাও তোমার জন্য ভালো, যদি স্বাভাবিকভাবে মেনে না নাও তোমার জন্য খারাপ। কারণ বাধ্যগত আমার মেনে নিতে হবে ওর কথা অনুযায়ী। আপনি মাকে ফোন করলেন মাঝখানে? মাকে ফোন করলাম, মাকে আসতে বললাম। মা বলতেছে যে আমি তো এখন এই সময় যাইতে পারবো না। আসতে বললাম, এখন মা কি করছে, 1 সপ্তাহ পরে আসছে। আসার পর আমার মা করলো যে তুমি আমাকে ট্রিটমেন্টের জন্য আরেক জায়গায় পাঠাইলো, যে আমি এখন বাসায় আছি, ওর সাথে আমি আসি, ওর চাকরি বাকরি কিছু করা লাগবে না, তুমি ট্রিটমেন্ট হয়ে সুস্থ হও, তুমি সুস্থ হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাবো। সবকিছু ঠিকঠাক করে ও কি করছে, আচ্ছা ঠিক আছে, কোনো কিছু হবে না, আর কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, যা হয়ে গেছে এখানে শেষ বইলে ঢাকা চলে আসছে। আর যা হয়েছে এখানে শেষ, আর কোনো কিছু করবো না, আমি চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হবো, আলাদা বিয়ে শাদী করবো। এভাবে কথা বললো। কথা বলার পর সবকিছু ওখানে শেষ করে আমার মা কি করছে, আবার বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর এদিক দিয়ে আপনার এইরকম একটা জিনিস জানার পরে জিজ্ঞেস করা হয় নাই আপনার যে ঘটনাটা হলো কিভাবে শুরু হলো, কেমনে হলো? এটা তো একদিনের বিষয় না, কোর্ট ম্যারেজ করার যে বিষয়টা। না, আমি চাচ্ছি যে ও নিজে থেকে আসলে কি বলতে চায় হ্যাঁ, এটা জানার জন্য আমি মাকে দিয়ে বলাইছি। সরাসরি যাকে আপনি কখনো যাইতে পারতেছি সন্দেহ না। করেননি, শুধুমাত্র আপনার ছেলে এসে একটা টেক্সটের কথা বললো, SMS এর কথা বললো, ইন দ্য মিন টাইম কয়েকদিনের মধ্যে আপনি জানতে পারলেন যে আপনার, তো আপনার ইতিহাসটা বের করার ইচ্ছা হলো না যে কিভাবে হলো এই বিষয়টা, কোন কারণে হলো? আপনি জিজ্ঞেস এটা করেন আরো পরে জানতেছি। আরো পরে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর মা চলে গেল। চলে যাওয়ার পর এখন আস্তে আস্তে তো ওকে আমি একা পাইছি ঘরের ভিতর। এখন এক প্রশ্ন যদি আমি বারবার করি তখন ও আমাকে বলতেছে আমি সুসাইড করবো। শহরের ভিতরে ঘরের মধ্যে যদি সুসাইড করে তখন ও আমাকে বিপদে ফেলবে, এবং উল্টে এর সাথে যদি রিলেশন হয়ে গেছে এও আবার উল্টা বিপদে আপনাকে ফেলবে, বিপদে ফেলবে। আমার মাও আমাকে উল্টা বিপদে ফেলবে। তিনজনের কাছে আমি ফেসে যাবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভদ্রমহিলার ব্রেইন অনেক ঠান্ডা, কুল ব্রেন, হ্যাঁ। অনেক কিছু চিন্তা করে। কিন্তু সাধারণত এরকম ঘটনা ঘটলে কোনো মেয়ের পক্ষে এইরকম চিন্তা ভাবনা করা ওই মোমেন্টে সম্ভব না, সাধারণত হয় না, সিন ক্রিয়েট করবে, খুব স্বাভাবিক। কিন্তু উনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেছে এই জিনিসগুলো। এইটা আজকে আপনারা শেষ পর্যন্ত শোনেন, শেখার অনেক কিছু আছে। হ্যাঁ বলেন। তারপর এরকম যখন বলছে তখন আমি ওকে কোনো কিছু জিজ্ঞেস করে বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি দেখতেছি যে কোন দিকে গড়ে করা অবস্থায় এখন শারীরিকভাবে যখন ফিট নেই, এর মাঝখান দিয়ে আরেকবার গেছে। আমার মা চলে যাওয়ার পর গেছে। যাওয়ার পর মানে ও আমার সাথে এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করছে যেটা দেখলে মনে হবে না যে ও দ্বিতীয়বার আরো কোনো কিছু করবে। এরকম করার পর আবার চলে আসছে ঢাকা চলে আসছে। ঢাকা চলে আসার পর কিন্তু মোবাইল যে নাই, হ্যাঁ কথা বলতে পারে না, চাকরি অফ, এরকম কোনো কিছু নাই। না করার পর সামনের যে ফিক্সি লোডের দোকান আছে, দোকানের মোবাইল থেকে কথা বলতো। তখন আমার ছেলেদের পরীক্ষা হবে ডিসেম্বরে, কারণ আমি এটা নিয়ে একটু টেনশনে আছি। আবার নিজে নিয়ে টেনশন, নিজের অসুস্থতা নিয়ে টেনশন করতে করতে তখন আমি কি করলাম, সব দিক দিয়ে এদিকে গুছাই ফেলছে, প্ল্যান করে ফেলছে, কখন কোথায় কি করবে করে ফেলছে। তখন ওই দিন 14 তারিখ চলে, 16 ডিসেম্বরের 14 তারিখ বন্ধের দিন। 15 তারিখ আমি বেতন পাইছি 7 তারিখে বেতন পাইয়ে রুম ভাড়াটা দিই নাই বলতে এই বাড়িওয়ালারে বলে রাখছি যে এই মাসে আমার টাকাটা লাগবে, ছেলেদের পরীক্ষা, আমি আগামী মাসে 2 মাসে ভাড়া একসাথে দিয়ে দেবো। তো বলছে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ভাড়ার জন্য কখনো আমাকে করতো না। তখন আমি টাকাটা রাখছি আর বাজারের টাকাটা রাখছি। টাকার পর এর মাঝখান দিয়ে ওর ভিতরে যে আমাদের ভিতরে আবার একটা সমিতি ছিল অফিসের ভিতরে, তো সমিতির কিছু টাকা আমার কাছে থাকতো, 50,000, 60,000, 70,000 টাকা এরকম। ওই সমিতির টাকাটাও আমার কাছে আছে। ওর একটা সমিতি আছে, ওই সমিতির টাকা ওর কাছে আছে। ওই সমিতির ওর কাছে 20,000 টাকা, আমার কাছে 50,000, আমার বেতনের টাকা প্রায় 1,20,000 টাকার মতো টাকা আছে। আর আগে থেকে ওর কাছে আমি শেয়ার করতাম, আমি বেতন পেলে বেতন আনি ওরা দিয়ে দিতাম যে তুই এটার জন্য রাখ, এটা কর, এটা হিসাবটা সবকিছু ওরা আমি বুঝিয়ে দিতাম। তো ওরা দিয়েই করাইতাম। আমরা সংসারের ভিতরে কোনো ভেজাল নাই না থাকার কারণে ওই সুযোগ সুবিধা নিয়ে ও কি করছে, আস্তে আস্তে টাকাগুলো সরে